ভ্রমণ কেবলমাত্র স্থান বদল নয়, নতুন শহরের অলিগলি, অচেনা মুখের হাসি আর ভাষাহীন প্রকৃতির আহ্বান। প্রতিটা মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে অজস্র গল্প। প্রতিটা নতুন দৃশ্য যেন এক নতুন অভিজ্ঞতা। ঠিক এরকমই একটি অভিজ্ঞতার নাম মালয়েশিয়া ভ্রমণ। সবুজ প্রকৃতি, দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, গগনচুম্বী অট্টালিকা আর ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শুধুমাত্র পেট্রোনাস টুইন টাওয়ার, আন্ডার ওয়াটার টানেল বা ঝকঝকে আধুনিক শপিং মলের জন্যই বিখ্যাত নয়। এই শহরের প্রতিটা কোণা, প্রতিটা অলিগলি যেন এক অজানা গল্প শোনানোর জন্য সদা প্রস্তুত। তার সাথে আছে রূপকথার দ্বীপ লাঙ্কাউই। নীল জলরাশি, সাদা বালির সৈকত, ঘন সবুজ বন আর পাহাড় ঘেরা অপার সৌন্দর্য। তাহলে আর দেরি কিসের? চলুন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি নতুন এক দেশ ভ্রমণে। তবে শুধু যাব বললেই তো হয় না, বিদেশ বিভূই বলে কথা। কিভাবে যাব, কোথায় থাকবো, ঠিকঠাক খাবার দাবার পাবো তো, ঘুরবই বা কীভাবে, সিম কোথা থেকে নেব? এখানে তো আরামসে ওলা উবের করে ঘুরি আর জোম্যাটো সুইগি থেকে খাবার আনাই। ওখানে কি করব? হঠাৎ শরীর খারাপ হলে কি হবে? এখানকার হেলথ ইন্স্যুরেন্স কি ওখানে কাজ করবে, নাকি আলাদা ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে? ওখানকার কারেন্সি কোথা থেকে পাবো? এখান থেকেই নিয়ে যাব, নাকি ওখানে গিয়ে কনভার্ট করাবো? আমাদের এখানকার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ওখানে চলবে কি? সবথেকে বড় কথা হলো বাজেট। ঘুরতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাবে না তো? আরে মশাই, আমি থাকতে আপনাদের এত চিন্তা কিসের? সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের গাইড করার দায়িত্ব আমি নিচ্ছি। মাত্র 40,000 টাকারও কম খরচে 6 থেকে 7 দিন কিভাবে আপনারা মালয়েশিয়া ঘুরবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের জানাবো। কোনো রকম ট্র্যাভেল এজেন্ট অথবা ট্যুর কোম্পানি ছাড়াই অনেক কম খরচে নিজেরা অ্যারেঞ্জ করে ভালোভাবে যে বিদেশ ঘোরা যায়, এই কনসেপ্টটা আপনাদের মাথায় ঢোকানোই আমার এই মালয়েশিয়া সিরিজের মূল লক্ষ্য। আজ প্রথম পর্বে আপনাদের দেখাবো কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার বিস্তারিত তথ্য। এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্পেশালি তাদের জন্য যারা প্রথমবার ফ্লাইটে চড়বেন, অথবা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার নন, অথবা প্রথমবার বিদেশে যাবেন বলে প্ল্যান করছেন। কারণ কলকাতা এয়ারপোর্টে আসার পর থেকে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে বেরোনো পর্যন্ত আমাকে কী কী সিচুয়েশন ফেস করতে হয়েছে এবং কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা এই ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা একদম স্মুথলি সব কাজ করতে পারেন। চলুন তাহলে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। দিনটা ছিল 5 মার্চ 2025। প্রথমবার বিদেশ ভ্রমণের স্বপ্ন বুকে নিয়ে আমি আর আমার ওয়াইফ সোহিনী জার্নি শুরু করেছিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন মালয়েশিয়ার উদ্দেশ্যে। কলকাতা এয়ারপোর্ট যেতে যেতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি ফেসবুক পেজেও এখন থেকে রেগুলারলি ভিডিও দিচ্ছি। ওখানে অর্থাৎ ফেসবুকে যারা দেখবেন তাদের কাছে অনুরোধ, ফেসবুক পেজটা একটু ফলো করে নেবেন আর লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখছি। আজ থেকে মোটামুটি 2.5 বছর আগে যখন আমার ইউটিউব চ্যানেলটা মানে ট্রাভেলার সৌরভের আর কি সূচনা হয়েছিল, তখন আমি একটা জিনিস লিখেছিলাম, মানে ইউটিউবের যে ওই বায়ো টাইপের হয় না, ওখানে লিখেছিলাম সাথে থাকুন, বিশ্ব ভ্রমণ করাবো, কথা দিলাম। তো এতদিন 2.5 বছর ধরে কিন্তু শুধু ইন্ডিয়াই ভ্রমণ হয়েছে, কোনো বিশ্ব ভ্রমণের কোনো ব্যাপার ছিল না। তো আজকে মানে সেই বিশ্ব ভ্রমণের ফার্স্ট স্টেপ হিসেবে আমি মানে জীবনের প্রথমবার বলা ভুল হবে, মানে এর আগে আমি নেপাল আর ভুটান গেছি, তবে সেগুলোকে অতটা আর কি, যেহেতু পাসপোর্ট ভিসা লাগে না, ওই জন্য বিদেশ বলতে চাই না। তো প্রথমবারের জন্য বিদেশে যাওয়া হচ্ছে। তো এখন আমি যাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, আর লাঙ্কাউই বলে খুব সুন্দর একটা দ্বীপ আছে। এই দুটো জায়গায় মোটামুটি কভার করব। এবার আমি তো আপনাদের আগেই বললাম, পাসপোর্ট ভিসা সহকারে বিদেশ ভ্রমণ এটাই আমার প্রথম। তো ফ্লাইটে যাওয়ার বেশ কিছু ঝক্কি আছে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে তো আরও বেশি। এবার সেই ব্যাপারগুলো আমি আপনাদের সব স্টেপ বাই স্টেপ মুখে বলে দিচ্ছি, কারণ ওখানে কোথাও মানে যে স্টেপগুলো হয়েছে আর কি, ওখানে কোথাও ভিডিও করা অ্যালাউড নয়। তো ওই জন্য আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, কিন্তু আপনাকে মুখে বলে দিচ্ছি। যদি আপনারা ইন ফিউচার ফ্লাইটে ট্রাভেল করার পরিকল্পনা করে থাকেন বা প্রথমবারের জন্য বিদেশ যাবেন এরকম প্ল্যানিং করে থাকেন, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আমাদের ফ্লাইট ছিল এয়ার এশিয়ার
ফ্লাইট নাম্বার AK065, যার কলকাতা থেকে ছাড়ার টাইম ছিল রাত 11টা 5 নাগাদ, আর কুয়ালালামপুর পৌঁছানোর টাইম ছিল মালয়েশিয়ার টাইম অনুযায়ী ভোর 5টা 35 নাগাদ। এক্ষেত্রে বলে রাখি, মালয়েশিয়ার টাইম আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে, অর্থাৎ ভারতীয় সময় রাত 3টে 5-এ মালয়েশিয়া পৌঁছবে আমাদের ফ্লাইট। বাই দ্য ওয়ে, আমরা ডিনার করার জন্য বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম, সেটা খেতে গিয়ে একটু দেরিও হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট এসে গেছে, এক্ষুনি বোর্ডিংও শুরু হবে। চলুন আগে ঝটপট উঠে পড়ি, তারপর ওখানে গিয়ে অনেক টাইম পাবো, তখন আপনাদের সব কিছু ডিটেলে বলছি এয়ারপোর্টে পরপর কী কী কাজকর্ম আমাদের করতে হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ফ্লাইটের ইন্টেরিয়ার। দেখুন, সিটের ওপরেই যে ওভারহেড কম্পার্টমেন্টগুলো আছে, ওখানেই আপনাদের ছোট ট্রলি বা পিঠের ব্যাগ ইত্যাদি আপনারা রাখতে পারবেন। এটার কিন্তু একটা ডাইমেনশন আছে, মানে এয়ারলাইন থেকে ব্যাগের যে ডাইমেনশনটা সেট করে দেওয়া আছে, ওর থেকে বড় সাইজের ব্যাগ কিন্তু আপনারা এখানে আনতে পারবেন না। সেক্ষেত্রে ওটা আপনাকে চেক ইনে পাঠাতে হবে, আপনার সাথে আপনারা রাখতে পারবেন না। আমি আপনাদের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে আপনারা চেক করে নিতে পারেন ব্যাগের ডাইমেনশনের ব্যাপারে। আচ্ছা, এটা যেহেতু লো কস্ট ক্যারিয়ার, তাই খুব একটা কমফোর্টেবল নয়, মানে লেগ স্পেস বা ওভারঅল স্পেস ইত্যাদি আহামরি কিছু নয়, তবে 4 ঘন্টার জন্য খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, আপনার সিটের সামনে এরকম একটা পকেট মতো পাবেন, এখানে ছোটোখাটো জিনিসপত্র, চার্জার, জল ইত্যাদি রাখতে পারবেন। আর তার ওপরে এরকম একটা ট্রে দেওয়া আছে, কিছু খাওয়া দাওয়া করতে চাইলে বা ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য এটা পারফেক্ট। বাই দ্য ওয়ে, ফ্লাইটের টিকিটের সাথে কিন্তু কোনো রকম মিল ইনক্লুড করা নেই। আচ্ছা, আমাদের ফ্লাইট এখন টেক অফ করবে। রাতের কলকাতা আকাশ থেকে কতটা সুন্দর লাগে সেটা আপনাদের দেখাবো। তার আগে আর একটা কথা আপনাদের একটু বলি। আপনারা সবাই জানেন 12 জুন আহমেদাবাদের প্লেন ক্র্যাশের কথা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে দেখছিলাম বিভিন্ন এভিয়েশন এক্সপার্ট এবং এক্স পাইলট, ওনারা সবাই একটাই কথা বলছিলেন যে ইন্ডিয়ার ম্যাক্সিমাম শহরের এয়ারপোর্টের একদম পাশেই কিন্তু ঘনবসতি আর হাই রাইজ বিল্ডিংয়ের কথা। সেদিন যদি আহমেদাবাদের ওই প্লেনটি কোনো খোলা মাঠ পেত অথবা ওয়াটার বডি পেত, তাহলে কিন্তু এরকম বড় দুর্ঘটনা ঘটতো না। চেষ্টা করা যেত মাঠ অথবা ওয়াটার বডির ওপর সফট ল্যান্ডিংয়ের, যাতে করে ইম্প্যাক্ট অনেকটা কম হতো, ক্ষয়ক্ষতিও তার জন্য অনেকটাই কমে যেত। কিন্তু বিল্ডিংয়ে গিয়ে যেহেতু ক্র্যাশ করেছে, তাই খুব বড় রকম অ্যাক্সিডেন্ট হয়েছে। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময়টা খুবই ক্রিটিক্যাল, তাই এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যে এরিয়া দিয়ে ফ্লাইটটা যাচ্ছে, সেখানে ওয়াটার বডি অথবা মাঠঘাট থাকলে একটু সুবিধে হয়, অ্যাটলিস্ট বাঁচানোর চেষ্টা করা যায়। এবার দেখুন, এটাই আপনাদের দেখাচ্ছি। কলকাতা থেকে টেক অফ করার 15 সেকেন্ডের মধ্যে নিচে দেখুন ঘনবসতি আর বড় বড় বিল্ডিং। এমার্জেন্সি ল্যান্ড করানোর দরকার হলে জাস্ট কিচ্ছু করার নেই পাইলটের। কাল যখন কুয়ালালামপুর এবং পরে লাঙ্কাওয়ের এয়ারপোর্ট দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা। আপাতত পাখির চোখে রাতের কলকাতা কতটা অপূর্ব লাগে দেখুন। আচ্ছা, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে রাতে ফ্লাইটে ঘুমানো যায় কি না, লাইট কীরকম থাকে কেবিনের ভেতর। তো সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকম থাকে ভেতরটা। চলুন আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে মালয়েশিয়াতে। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর, মালয়েশিয়া। কাল রাতে কলকাতা এয়ারপোর্টে অতটা টাইম হয়ে ওঠেনি, ওই জন্য আপনাদের ইনফরমেশনগুলো দেওয়া হয়নি, শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আমি আপনাদের টানা বলে যাব পুরোটা, যে কলকাতা এয়ারপোর্টে ঢোকার পর থেকে এখানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসা অবধি কী কী স্টেপ আমার ফলো করতে হয়েছে, এবং আপনারা যদি আসেন প্রথমবারের জন্য তো কীরকম প্রিপারেশন নিয়ে আসবেন, কী কী কোয়েশ্চেন আপনাকে করা হবে এবং পরপর কোন কাজটা আপনারা করবেন, সব কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। আমি বলি, এয়ারপোর্টে ঢোকার আগেও আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্লাইটের টিকিট কাটা। সেটা আপনাদের মোটামুটি মাস 2 আগে, আপনি যেখানেই যান না কেন মাস 2 আগে যদি টিকিট কাটেন, তাহলে একটু রিজনেবল রেটে পাওয়া যায়। ঠিক যদি আপনি 2 থেকে 3 মাস এই টাইমটায় যদি কাটেন, তো এবার আপনি ভাববেন যে কোন ওয়েবসাইট থেকে কাটলে সস্তা পড়ে। বিভিন্ন ওয়েবসাইট আছে, মেক মাই ট্রিপ আছে, যাত্রা.com আছে, ক্লিয়ার ট্রিপ আছে, তারপরে ইজ মাই ট্রিপ আছে, এরকম প্রচুর ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে। তো আপনি হয়তো কনফিউজড হয়ে যাবেন এত নাম শুনে যে কোথা থেকে কাটবো। এবার সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্কাই স্ক্যানার বলে একটা অ্যাপ আছে। তো সেই অ্যাপটা আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে নামাবেন মোবাইলে, দিয়ে আপনি যেখান থেকে যেখানে যাচ্ছেন, আমার ক্ষেত্রে যেরকম আমি কলকাতা থেকে কুয়ালালামপুর, তো সেটা আপনি সার্চ করবেন। তো আপনি যে ডেটে আসতে চাইছেন সেই ডেটটা দেবেন, সোর্সে দিলেন কলকাতা, ডেস্টিনেশনে দেবেন কুয়ালালামপুর, দিয়ে সার্চ মারবেন। এবার এই স্কাই স্ক্যানারটা বেসিক্যালি হচ্ছে মানে কম্পেয়ার করে বিভিন্ন মানে এক একটা অ্যাপে তো এক এক রকম দাম হয়, নিজেদের ওদের কমিশনের ব্যাপার থাকে।
তো কোন অ্যাপটা সব থেকে কমে ওই ডেটে, ধরুন আপনি কলকাতা থেকে কুয়ালালামপুর যাচ্ছেন 5 তারিখ, তো ওই 5 তারিখে কলকাতা থেকে কুয়ালালামপুরের কোন ওয়েবসাইটের থ্রুতে, কোন অ্যাপের থ্রুতে আপনি যদি কাটেন তাহলে সব থেকে কম হবে, সেটা আপনাকে বলে দেবে স্কাই স্ক্যানার। তো স্কাই স্ক্যানার অ্যাপে আপনাদের দেখিয়ে দেবে কোন কোন অ্যাপে ওই দিন কোন কোন রেট আছে। এবার ধরুন মেক মাই ট্রিপে কথা বলছি আমি, 5000 দেখাচ্ছে, trip.com এ আপনার 5100 দেখাচ্ছে, yatra.com এ 4900 দেখাচ্ছে, এরকম বিভিন্ন রকম রেট হয়। তো আপনি যেটা সব থেকে সস্তা পাবেন সেটা অবভিয়াসলি চুজ করবেন। এবার যে মুহূর্তে আমি কথা বলছি, আপনি মেক মাই ট্রিপ চুজ করলেন, যখনই আপনি ওটা চুজ করলেন তখনই ওটা আপনাকে রিডাইরেক্ট করে দেবে মেক মাই ট্রিপের ওয়েবসাইটে বা মেক মাই ট্রিপের অ্যাপে। তারপর আপনি টিকিটটা যে কাটবেন ওটা কিন্তু মেক মাই ট্রিপের অ্যাপের থ্রু দিয়ে, মানে ফ্লাইটের টিকিট কাটার জন্য স্কাই স্ক্যানার কিন্তু কোনো অ্যাপ নয়, মানে স্কাই স্ক্যানার কোনো টিকিট বাইং অ্যাপ নয়। স্কাই স্ক্যানার জাস্ট কম্পেয়ার করে দেখিয়ে দেবে যে আপনি কোন অ্যাপ থেকে কাটলে আপনার খরচাটা কম হবে, ব্যাস। তারপর স্কাই স্ক্যানারের কাজ শেষ। আপনাকে যে অ্যাপটা আপনার পছন্দ হবে, মেক মাই ট্রিপ, যাত্রা, ইজ মাই ট্রিপ, যেটা আপনি ক্লিক করবেন ও সেই অ্যাপে আপনাকে রিডাইরেক্ট করে দেবে, সেই অ্যাপ বা সেই ওয়েবসাইটে। তো আপনি টিকিটটা কেটে নিলেন, তো টিকিট কাটার পর আপনার ওখানেই অপশান আসবে আপনি সিট চুজ করতে চান কিনা। মানে আপনি যদি উইন্ডো সিট চান তার জন্য আপনাকে পে করতে হবে, এক্সট্রা চার্জ দিতে হবে। পরে যদি আপনার ইচ্ছা হয় কোনো সময় সিট সিলেক্ট করা, সেটা আপনি করতে পারবেন, সেই অপশানটা আছে, তো কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে আপনাকে যে সিট সিলেক্ট করতেই হবে তার কোনো মানে নেই, আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন। তো আপনার টিকিট কাটার প্রক্রিয়াটা হয়ে গেল। আচ্ছা, এরপর আপনার যে স্টেপটা যেটা বাড়িতে বসে আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়েব চেক ইন করা। এই ওয়েব চেক ইনটা এয়ার এশিয়ার ক্ষেত্রে যেদিন আপনি জার্নি ডেট, ধরুন আপনি 15 তারিখ আপনার জার্নি ডেট, তার 2 সপ্তাহ আগে থেকে শুরু হয়। আর ম্যাক্সিমাম আপনি 1 ঘন্টা আগে, মানে 15 তারিখে ধরুন আপনার সন্ধ্যে 6টায় ফ্লাইট, তো আপনি বিকেল 5টা অবধি ওয়েব চেক ইন করতে পারেন। ওয়েব চেক ইনটা মানে কি, আপনাকে আপনার নামটা দিতে হবে একটা, মানে যে ওয়েবসাইট থেকে আপনি করবেন বা যে অ্যাপ থেকে করবেন। আমি এয়ার এশিয়ার ফ্লাইট করেছি, সো আমাকে এয়ার এশিয়ার ওয়েবসাইট বা এয়ার এশিয়ার যে অ্যাপ আছে এয়ার এশিয়া মুভ বলে, সেখানে যেতে হয়েছে। গিয়ে ওখানে আপনার নামটা লিখতে হবে, আপনার নামটা, যে নামে টিকিটটা হয়েছে, আপনার পাসপোর্টের নাম্বার দিতে হবে আর পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিতে হবে। এটা দিলেই ওখানে সার্চ করবেন চেক ইন বলে, মানে ক্লিক করবেন আর কি, সার্চ না, ক্লিক করবেন চেক ইন বলে, তো ওখানে আপনার চেক ইন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটাকেই ওয়েব চেক ইন বলে। আগে এই কাজটা এয়ারপোর্টে এসে করতে হতো, এখনও করা যায়, কিন্তু এখন ম্যাক্সিমাম লোকজন ওয়েব চেক ইন করে নেন। কারণ আপনি যদি এখানে এসে করেন তাহলে আপনার বেকার সময়টা নষ্ট হবে, কারণ লাইন থাকে, যারা অনেকে করে না ওয়েব চেক ইন তারা এখানে এসে করে, সো আপনাকে লাইনে দাঁড়িয়ে করতে হবে। আর না হলে আপনি বাড়িতে বসেই এটা করে নিতে পারেন। 2 সপ্তাহ আগে থেকে শুরু হয় আর 1 ঘন্টা আগে অবধি থাকে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবেন, এয়ার এশিয়ার যে ফ্লাইটে আমি যাচ্ছি, এয়ার এশিয়ার ম্যাক্সিমাম ফ্লাইটই তাই, ওদের কিন্তু যে নর্মাল, যেহেতু এটা লো কস্ট ক্যারিয়ার এয়ার এশিয়াটা, সুতরাং এটাতে কিন্তু আপনার চেক ইন ব্যাগেজ ইনক্লুডেড থাকে না টাকার মধ্যে, মানে টিকিটের মধ্যে। আপনি শুধুমাত্র একটা 7 কেজির হ্যান্ড লাগেজ নিয়ে যেতে পারবেন, যেটাকে আর কি কেবিন লাগেজও বলে। আচ্ছা, ওয়েব চেক ইন আপনি যখন করছেন তখনই আপনাকে ওরা বলবে যে আপনি এক্সট্রা লাগেজ অ্যাড করতে চান কিনা। আর আপনি যদি চান এক্সট্রা লাগেজ কিনবেন তাহলে ওই এয়ার এশিয়া মুভ ওই অ্যাপে গিয়েই আপনি অপশান পাবেন, আপনি কেবিন ব্যাগেজও এক্সট্রা অ্যাড করতে পারেন। ধরুন 7 কেজি আছে, আপনি আরও 5 কেজি, আরও 10 কেজি চাইছেন, সেই অপশানও আছে। আর না হলে আপনি চেক ইন লাগেজও নিয়ে নিতে পারেন, যেটা আর কি চেক ইনে চলে যাবে, তো সেই লাগেজ আপনি নিতে পারেন, তারও একটা আলাদা দাম আছে, সেটা আপনি অ্যাপে গেলেই, ওই এয়ার এশিয়া মুভ অ্যাপে গেলেই ওখানে ওটা দেখিয়ে দেবে। আচ্ছা, এতক্ষণ যে কাজগুলো বললাম এগুলো হচ্ছে সব এয়ারপোর্টে আসার আগের কাজ। এবার এয়ারপোর্টে আসার পর কী হবে সেটা আপনাকে বলে দিই। কলকাতা এয়ারপোর্টে আপনি এলেন, প্রথমেই আপনাকে যেতে হবে, আমি ধরে নিচ্ছি আপনার কাছে চেক ইন লাগেজ আছে, যদি না থাকে তাহলে এই স্টেপটা আপনি আর কি ইগনোর করতে পারেন। তো ফার্স্টেই আমাকে যেরকম যেতে হয়েছিল চেক ইন কাউন্টারে। এবার চেক ইন কাউন্টারে যাওয়ার পর ওখানে আপনার লাগেজের ওয়েটটা মাপবে, কত আর কি ওয়েট আছে। তো সেটা হওয়ার পর এখানে ম্যাক্সিমাম 20 কিলো হচ্ছে লিমিট, তো আমি ধরে নিচ্ছি আপনার 20 কিলোর মধ্যেই থাকবে। তো ওখানে আপনার ওয়েটটা চেক করবে, ওয়েটটা চেক হওয়ার পর আপনাকে একটা ব্যাগেজ ট্যাগ ওখানে লাগিয়ে দেবে আপনার চেক ইন লাগেজে, দিয়ে আপনাকে আপনার যে লাগেজটা আছে সেটা ওরা বেল্টে পাঠিয়ে দেবে। আর আপনাকে আপনার বোর্ডিং পাসটা দেবে। এবার বোর্ডিং পাস দিতে গেলে আপনার কী লাগবে, ওই যে বললাম ওয়েব চেক ইন আপনি যেটা অলরেডি করে রেখেছেন ওটা আপনাকে দেখাতে হবে, ওটা দেখালেই আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনার প্রথম কাজ হয়ে গেল। এবার দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা এয়ারপোর্টে আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে। তো আপনার যে বোর্ডিং পাসটা আছে, মানে যেটা আপনাকে দেবে ওরা, আর পাসপোর্ট, এই দুটো জিনিস নিয়ে আপনি সোজা চলে যাবেন ইমিগ্রেশনে। এবার ইমিগ্রেশনে গিয়ে আপনার কাজ হচ্ছে কিছু না, শুধু ওই আপনার বললাম বোর্ডিং পাস আর পাসপোর্টটা দেওয়া, ওখানে যিনি থাকবেন তাকে দেওয়া, আর একটা ক্যামেরা আছে ওখানে তাকাতে বলবে, আপনি শুধু ফটোটা তুলবেন আপনার, মানে ওরা আর কি আপনার ফটোটা তুলবে, আপনাকে শুধু তাকাতে হবে, আর কোনো কাজ নেই। আচ্ছা, এটা ক্লিয়ার হলো। এইবার সেটা হচ্ছে যে আপনাকে হ্যান্ড লাগেজ যেটা আছে, মানে কেবিন ব্যাগেজ, যেটা আপনার সাথে উঠবে ফ্লাইটে, তো সেইটা স্ক্যান করা হবে। এবং আপনার মানে যাবতীয় জিনিস, আপনার ঘড়ি যদি থাকে, আপনার প্যান্টে যদি আপনি বেল্ট পরেন, পিঠে যা যা ব্যাগ থাকবে, আপনার ওয়েস্ট পাউচ, মানি ব্যাগ, সমস্ত কিছু আপনাকে স্ক্যান করাতে হবে। তো এবার এই যে স্ক্যানটা করাতে হচ্ছে এর কিছু নিয়ম আছে, আমি আপনাদের চট করে বলে দিচ্ছি। তো
তো আপনাদের কাছে যে কটা ইলেকট্রনিক আইটেমস আছে, ক্যামেরা, ফোন, চার্জার, এক্সটার্নাল হার্ড ডিস্ক, পাওয়ার ব্যাঙ্ক, এরকম যা যা জিনিস আছে সেগুলো সব আপনাকে একটা ট্রেতে রাখতে হবে। মানে ট্রে ওরাই প্রোভাইড করবে, কিন্তু ব্যাগের মধ্যে রাখলে হবে না, আপনাকে ওনারাই একটা ট্রে প্রোভাইড করবেন, ওখানে ওই জিনিসগুলো রাখতে হবে। আর একটা হচ্ছে যে আপনি কোনো লিকুইড যদি ধরুন নিয়ে যাচ্ছেন বা কোনো জেল টাইপের জিনিস, ক্রিম নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি 100 ml ম্যাক্সিমাম, মানে একটা ধরুন আমি কথার কথা বলছি, আপনি ডেটল নিয়ে যাচ্ছেন, তার সাথে ধরুন আপনি নিভিয়া নিয়ে যাচ্ছেন, নিভিয়া ক্রিম, তো নিভিয়াটাও 100 ml এর মধ্যে হতে হবে, ডেটলটাও 100 ml এর মধ্যে হতে হবে। আপনি ধরুন ফেস ওয়াশ নিয়ে যাচ্ছেন, আপনি এটা 200 ml নিয়ে নিলেন, সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো ভাবেন যে আমি এটা তো 200 ml, কিন্তু আমার মানে 90% প্রায় শেষ হয়ে গেছে, আমার 20 ml পড়ে আছে, ওটা কনসিডার করবে না। মানে ধরুন আপনার সত্যি 200 ml এর মধ্যে আপনার 150 ml শেষ হয়ে গেছে, 50 ml পড়ে আছে, কিন্তু ওরা কিন্তু সেটা দেখবে না, ওরা দেখবে 200 ml, ওরা ফেলে দেবে। যদিও দেখে বলে আমার মনে হয় না, কিন্তু মানে মোটামুটি চেক করে। তো এবার দেখার জন্য আপনি হয়তো ভাববেন যে এর তো ব্যাগের মধ্যে থাকবে, তো আমি কি করে কেউ বুঝবে যে 200 ml না 100 ml? ব্যাপারটা হচ্ছে, আপনি যখন লিকুইড, যে কটা লিকুইড আছে সেই জিনিসগুলো বা জেল যেটা বললাম, সেগুলো আপনাকে একটা ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে ভরতে হবে, এবং ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে ভরে ওটাও ওই ট্রেতে, যেটা বললাম ইলেকট্রনিক আইটেমস, ওই জিনিসগুলো কিন্তু ওই ট্রের মধ্যে আপনাকে রাখতে হবে। এবং যেটা 100 ml বললাম, একটা পার আইটেম 100 ml, আর টোটালটা যেন 1 লিটার এক্সিড না করে। মানে ধরুন আপনি টোটাল 10টা 100 ml এর জিনিস নিলেন, তাহলে টোটাল 1 লিটার হলো, তো ওতে কোনো চাপ নেই, কিন্তু 1 লিটারটা যেন এক্সিড না করে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই যে কেবিন ব্যাগেজে কিন্তু বেশ কিছু প্রহিবিটেড আইটেমস আছে। তো এগুলো কি আমি এখন যদি মুখে বলতে যাই প্রচুর টাইম চলে যাবে, কারণ এগুলোতে মানে অনেক জিনিস, এটা নয় ওটা নয় সেটা, ফ্লাইট তো বুঝতেই পারছেন ট্রেনের মতো তো নয়, তো একটু ঝামেলা আছে। তো ওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই লিস্ট অফ প্রহিবিটেড আইটেমস বা কী জিনিস আপনি নিয়ে যেতে পারবেন না সেগুলো দেখিয়ে দেবে ওখানে। তো আপনি ওটা দেখে করে নেবেন, আমি আর এত কিছু বলছি না। আচ্ছা, তাহলে কেবিন লাগেজ স্ক্যান করা হয়ে গেল। কেবিন লাগেজ স্ক্যান করার পর আপনার কোনো কাজ নেই, আপনি গিয়ে বোর্ডিং এরিয়াতে বসে পড়বেন। এবার আপনার যে টিকিটটা থাকবে, মানে যেটা বোর্ডিং পাস, আর টিকিট না, ওই বোর্ডিং পাসের মধ্যেই লেখা থাকবে কত নম্বর গেট, মানে আপনার বোর্ডিং কত নম্বর গেট দিয়ে হবে, সব কিছু লেখা থাকবে। এবার ধরুন একটা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, আপনার 15 নম্বর গেট লেখা আছে আপনার বোর্ডিং পাসে, তো আপনি 15 নম্বর গেটের সামনেটা গিয়ে ওয়েটিং এরিয়া আছে, ওখানে ওয়েট করবেন। তো এটা মোটামুটি ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা আগে আর কি আপনার বোর্ডিং স্টার্ট হয়, আর লাস্ট বোর্ডিং টাইম 20 থেকে 25 মিনিট আগে। তো আপনি ওই 15 নম্বর, ধরুন আপনার 15 নম্বর গেট লেখা আছে, তো আপনি ওর সামনে গিয়ে বসে থাকবেন, তো ওরাই আপনাকে ডেকে নেবে। তো আপনি ফ্লাইটে উঠে গেলেন, আপনার কাজ শেষ। এবার বলি কুয়ালালামপুরে নামার পর আপনাকে কী করতে হবে। আচ্ছা, প্রথমেই আপনাকে চলে আসতে হবে, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি হেঁটে, যদি আপনি সেভাবে সক্ষম হন তাহলে যত তাড়াতাড়ি পারবেন হাঁটবেন, হেঁটে আপনি চলে আসবেন হচ্ছে ইমিগ্রেশনে। কারণ আমরা একটু দেরি করেছিলাম, আপনার ফটো ভিডিও এসব তুলতে আর কি এসেছিলাম, তো আমাদের সামনে প্রচুর লাইন হয়ে গেছিলো, প্রায় কম করে হলো 70 থেকে 80 জনের লাইন ছিল, আমাদের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল দাঁড়িয়ে। এবার এটা যদি আপনি তাড়াতাড়ি চলে আসতেন, আপনার 5 মিনিট হয়তো ওয়েট করতে হতো। যাই হোক, তো এবার ইমিগ্রেশনে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মানে রিটার্ন টিকিট, মানে আপনি যে কলকাতা থেকে কুয়ালালামপুর আসছেন, তাহলে কুয়ালালামপুর থেকে রিটার্ন যে টিকিট সেটা আপনার লাগবে, তার সাথে আপনার পাসপোর্ট তো লাগছেই। আর একটা জিনিস যেটা মেন, সেটা হচ্ছে এখানে একটা ডিজিটাল অ্যারাইভাল কার্ড হয় মালয়েশিয়াতে, সেটার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। এখানে তো এখন ভিসা লাগছে না, ওই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা আপনার লাগবে। ওটা 3 দিন আগে ফিল আপ করতে হয়, মানে আপনি কলকাতাতে বসেই ফিল আপ করতে পারবেন। তো ওটা জাস্ট আপনাকে ফিল আপ করে একটা প্রিন্ট আউট করে, বা আপনি মোবাইলে ডিজিটাল ফর্মেও আনতে পারেন। নর্মাল বেসিক, আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে কোথায় যাচ্ছেন, আপনার ফ্লাইট নাম্বার কি, ফ্লাইটের ডেট কি আছে, আপনি যেখানে উঠছেন, মানে ধরুন আপনি কুয়ালালামপুরে এলেন, তো কুয়ালালামপুরে কোন হোটেলে থাকছেন সেই হোটেলের অ্যাড্রেস, এইসব আর কি মামুলি জিনিসপত্র। তো এটা আপনাকে ফিল আপ করতে হবে, তো এটা ফিল আপ করে আপনি নিয়ে আসবেন। তো ওখানে ইমিগ্রেশনে চাইবে হচ্ছে, আপনাকে বললামই এই জিনিসটা চাইবে, ডিজিটাল অ্যারাইভাল কার্ড, তার সাথে চাইবে আপনার রিটার্ন ফ্লাইট টিকিট, মানে আপনি কলকাতা ফিরছেন সেই ফ্লাইট টিকিটটা। আচ্ছা, আর চাইবে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, মানে আপনি ধরুন কুয়ালালামপুরে এলেন, এবার কুয়ালালামপুরে আপনি যে হোটেলে থাকছেন সেই হোটেল থেকে যে আপনাকে, মানে আপনি তো অনলাইন বুক করছেন, তো আপনাকে একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটা আপনাকে নিয়ে আসতে হবে। এই 3টে, আর পাসপোর্ট তো আর বলার কিছু নেই, পাসপোর্ট তো আপনার সবসময় লাগবে, ওখানে স্ট্যাম্প মারবে। তো এই 4টে জিনিস আপনার ইমিগ্রেশনে লাগবে। ইমিগ্রেশন আপনার ক্লিয়ার হয়ে গেল। ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পর আপনাকে যেতে হবে ব্যাগেজ ক্লেম করতে। এটা তখনই অ্যাপ্লিকেবল যখন আপনার সাথে চেক ইন লাগেজ থাকবে। যদি চেক ইন লাগেজ না থাকে তাহলে এই লাগেজ ক্লেমের কোনো গল্প নেই। তো চেক ইন লাগেজ যদি আপনার কাছে থাকে তাহলে ইমিগ্রেশনের পর আপনাকে চলে যেতে হবে ওখানে। আপনার যে ওয়েবসাইট থেকে বা যে অ্যাপ থেকে আপনি বুকটা করবেন সেখানেই দেখবেন লেখা আছে যে কোন আর কি বেল্টে আপনার লাগেজটা আসবে।
তাছাড়াও আপনি যদি এয়ারপোর্টের যে আর কি বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো ফলো করেন, ওখানেই দেখবেন লেখা আছে যে কলকাতা থেকে কুয়ালালামপুর আপনার ফ্লাইট নাম্বার লেখা আছে, তার পাশে লাগেজ কোন বেল্টে, মানে ধরুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোন বেল্টে আপনার লাগেজটা আসবে সেটা ওখানে দেখিয়ে দেবে। তো আপনি লাগেজটা নেবেন, আর আপনার কোনো কাজ নেই, আপনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবেন, বাস ধরবেন বা ক্যাব ধরবেন বা ট্রেন ধরবেন, যাই ধরুন, ধরে সোজা আপনি আপনার হোটেলে যাবেন। এবার আমার ব্যাপারটা একটু অন্য, কারণ আমি তো কুয়ালালামপুরে এখন স্টে করছি না, আমি এখানে এসেছি, এবার ডাইরেক্ট 2 ঘন্টা পর চলে যাব হচ্ছে লাঙ্কাউইতে। তো আমারও মানে কি প্রসেস যেটা বললাম সেটা সেমই হবে, সেটা কিছু চেঞ্জ হবে না। ইমিগ্রেশন আমারও এখানে হয়েছে এবং তার সাথে আমার ব্যাগেজ ক্লেম হয়ে গেছে, আমি চেক ইন লাগেজ নিয়ে নিয়েছি। এবার নিয়ে আমাকে কি করতে হলো, আমাকে চেক ইন লাগেজটা নিলাম, দিয়ে আবার আমাকে রিচেক করতে হলো, মানে ওই যে প্রসেসটা আপনাকে বললাম যেটা কলকাতা এয়ারপোর্টে করতে হয়েছে সেম প্রসেস আবার করতে হলো, কারণ আমি যেহেতু আবার এখান থেকে লাঙ্কাউই যাচ্ছি, সো এই সেম প্রসেস আবার করতে হলো, আমাকে লাগেজটা দিতে হলো, লাগেজ স্ক্যান করতে হলো। এবার ফ্লাইটের জন্য আমি ওয়েট করছি, ফ্লাইট আসবে, আমি যাব হচ্ছে লাঙ্কাউই। আচ্ছা, কয়েকটা ব্যাপার আমি একটু ক্ল্যারিফাই করে দিই। প্রথমত যে 7 কেজির কথাটা আমি বললাম, ওটা কিন্তু পার হেড 7 কেজি, মানে আপনারা যদি 3 জনের ফ্যামিলি যান তাহলে 3 সাথে 21 কেজি আপনারা নিয়ে যেতে পারবেন। আর এই 7 কেজির মধ্যে কিন্তু সমস্ত কিছু ইনক্লুডেড, মানে ধরুন আপনি একটা ওয়েস্ট পাউচ নিয়েছেন, আপনার পিঠে একটা ব্যাগ আছে, হাতে একটা ট্রলি আছে, এই 3টের যে কম্বাইন্ড ওয়েট সেটা 7 কেজির মধ্যে হতে হবে। আর আপনারা যারা ধরুন মালয়েশিয়া ঘুরে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা অন্য কোথাও যাচ্ছেন, তাদের কাছে তো কুয়ালালামপুর থেকে কলকাতা ফেরার টিকিট থাকবে না, সেক্ষেত্রে ওই অনওয়ার্ড জার্নি টিকিট, মানে কুয়ালালামপুর টু সিঙ্গাপুর বা কুয়ালালামপুর টু ব্যাংককের টিকিটটা দেখালেই হবে। বা ধরুন অনেকে আছেন যারা কলকাতা থেকে এসছেন কুয়ালালামপুর কিন্তু ফিরবেন ব্যাঙ্গালোর অথবা দিল্লি অথবা অন্য কোনো শহরে, সেক্ষেত্রেও আপনাদের কুয়ালালামপুর থেকে ব্যাঙ্গালোর বা দিল্লি বা অন্য যে কোনো শহরে আপনি যেটা ফিরছেন সেখানকার টিকিট দেখালেই হয়ে যাবে। আইদার প্রিন্টেড ফরম্যাটে দেখাতে পারেন অথবা ডিজিটাল ফরম্যাটে। আর একটা কথা বলতে ভুলে গেছি, কুয়ালালামপুরে ইমিগ্রেশনের সময় আপনার আঙুলের ছাপ নেওয়া হবে। বাই দ্য ওয়ে, আমি কলকাতা থেকে কুয়ালালামপুর হয়ে লাঙ্কাউইয়ের ডাইরেক্ট টিকিট কেটেছিলাম, তাই আমার 21,000 পড়েছিল দুজনের, মানে 10,500 পার হেড। যদি আপনারা কলকাতা থেকে কুয়ালালামপুর আসেন তাহলে 6,500 থেকে 7,000-এর মধ্যে টিকিট পেয়ে যাবেন, আর কুয়ালালামপুর থেকে লাঙ্কাউইয়ের টিকিট 3 থেকে 3,500-এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের তো আগেই বললাম এখন আমি যাচ্ছি কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই। এই হচ্ছে আমাদের ফ্লাইট নাম্বার AK6306, আর গেট নাম্বার K6 থেকে আমাদের বোর্ডিং হবে। মালয়েশিয়া থেকে লাঙ্কাউইও আমরা এয়ার এশিয়াতেই যাচ্ছি। আমাদের ফ্লাইটের টাইম সকাল 9:25 নাগাদ, আর লাঙ্কাউই পৌঁছানোর টাইম সকাল 10:30 নাগাদ। যদিও অনেকটা এক্সট্রা টাইম নেওয়া আছে, আমাদের যেতে লাগবে ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিট। এই হচ্ছে ফ্লাইটের ইন্টেরিয়ার। এটাও যেহেতু এয়ার এশিয়া তাই ইন্টেরিয়ারটা সেমই আগের ফ্লাইটের মতো, লেগ স্পেসও সিমিলার। এদের দেখলাম ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিকের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এটাও আগের মতোই, সামনে একটা পকেট মতো আছে ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য, আর এরকম একটা ট্রে টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য অথবা ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য। আমরা একটু আগেই উঠে পড়েছি তাই ম্যাক্সিমাম সিট এখনও ফাঁকা পড়ে আছে, যদিও মনে হয় না সব সিট ভর্তি হবে বলে। আচ্ছা, আমাদের ফ্লাইট এবার টেক অফ করবে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে। দাঁড়ান, টেক অফটা করুক, তারপর আপনারা বুঝতে পারবেন কলকাতা এয়ারপোর্টের সাথে অথবা ইন্ডিয়ার ম্যাক্সিমাম এয়ারপোর্টের সাথে এসব দেশের এয়ারপোর্টের ডিফারেন্সটা কোথায়। দেখুন, ফ্লাইট টেক অফ করলো, নিচে দেখতে পাচ্ছেন তো বিস্তীর্ণ সবুজ ঘাসের প্রান্তর। এবার দেখুন এটা কতক্ষণ চলে। কলকাতা এয়ারপোর্টে টেক অফ করার 15 সেকেন্ডের মধ্যে কিন্তু ঘনবসতি আর হাই রাইজ বিল্ডিং চলে এসেছিল, মনে আছে নিশ্চয়ই। আমি কিন্তু এই ভিডিও স্পিড কোনোরকম স্লো বা ফাস্ট কিছুই করিনি। দেখুন 1 মিনিটেরও বেশি সময় হয়ে গেছে, এখনও নিচে কোনো
কোনো রকম জনবসতি নেই। এটাই ডিফারেন্স ওখানকার সাথে এখানকার। দেখাই যাবে না ভাই। আচ্ছা, ফ্লাইট যখন মেঘের মধ্যে দিয়ে যায় কি অপূর্ব লাগে বলুন দেখতে। তবে এর থেকেও ভালো ভিউ আপনাদের জন্য থাকবে লঙ্কাউই ল্যান্ড করার সময়। চলুন দেখে নিই। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি লঙ্কাউই এয়ারপোর্টে। এবার চলুন আপনাদের পরপর কারেন্সি, সিম কার্ড, ট্রাভেল ইন্স্যুরেন্স ইত্যাদির ব্যাপারে জানিয়ে দিই। আচ্ছা, ফ্লাইট থেকে নামার পর আপনার যদি চেক ইন লাগেজ থাকে তাহলে সবার আগে সেটা কালেক্ট করতে হবে। ইমিগ্রেশন কুয়ালালামপুরেই হয়ে গেছে, সুতরাং এখানে ওসবের কোনো গল্প থাকবে না। লাগেজ নেবেন, যদি কারেন্সি এক্সচেঞ্জ করতে হয় অথবা এটিএম থেকে টাকা তুলতে হয় সেটা করবেন। সিম নেবেন, ক্যাব বুক করবেন, সোজা হোটেলে যাবেন। নানান পরপর সব প্রসেসগুলো আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই বলি, মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিট। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে রিঙ্গিট। 1 রিঙ্গিট থেকে শুরু করে 100 রিঙ্গিট অবধি সমস্ত নোটই আছে এখানে। আজকের দিনে অ্যাকর্ডিং টু গুগল 1 রিঙ্গিট মানে হলো ইন্ডিয়ান কারেন্সিতে 20.35 রুপিস, মানে 20 টাকা 35 পয়সা। আমি হিসেবের সুবিধার জন্য 20 টাকাই ধরছি। সহজ কথায় বলতে গেলে, যদি দেখেন মালয়েশিয়ার কোনো জায়গার এন্ট্রি ফি 3 রিঙ্গিট লেখা আছে, তার মানে ভারতীয় মুদ্রায় আপনাকে 60 টাকা পে করতে হবে। এবার আপনারা মালয়েশিয়া এসেও এক্সচেঞ্জ করতে পারেন, তবে সবথেকে কনভিনিয়েন্ট হচ্ছে কলকাতা থেকেই কনভার্ট করে নেওয়া। এর জন্য আমি গেছিলাম ওরিয়েন্ট এক্সচেঞ্জে। লোকেশন ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। এখানে আপনি প্রপার জিএসটি বিল সহ মানি এক্সচেঞ্জ করতে পারবেন। ডকুমেন্টস বলতে আপনার প্যান কার্ড, পাসপোর্ট আর ফ্লাইটের টিকিট লাগবে। এবার আসি কার্ডের কথায়। এখানে এটিএম আছে টাকা তোলার জন্য। আপনার ব্যাংকে যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অন করা থাকে তাহলে আপনার ওই ইন্ডিয়ান ব্যাংকের কার্ডেই আপনারা এখানকার যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তবে এটিএম ইউজ করলে কিন্তু মোটা টাকা ট্রানজ্যাকশন ফি, তার সাথে ফরেক্স চার্জ কাটবে। এই জন্য বেটার অপশান হচ্ছে আপনি এটিএমের চক্করে না গিয়ে কলকাতা থেকেই কিছু টাকা এক্সচেঞ্জ করে নিয়ে আসুন আর এখানে এসে নিও গ্লোবাল কার্ড ইউজ করুন। এই কার্ডে কোনো রকম ফরেক্স চার্জ লাগে না। মানে ধরুন আপনি 10 রিঙ্গিটের কোনো জিনিস কিনলেন, তাহলে আপনার কার্ড থেকে 10 রিঙ্গিটই কাটবে। কিন্তু আপনি যদি এসবিআই বা অন্যান্য কোনো ব্যাংকের নর্মাল কার্ড থেকে এটা কেনেন, তাহলে 10 রিঙ্গিট তো লাগবেই, তার সাথে এক্সট্রা ফরেক্স চার্জ লাগবে এবং সেই ফরেক্স চার্জের ওপর আবার জিএসটি কাটবে আপনার কার্ড থেকে। আর এই কার্ডটির আরেকটি ভালো ব্যাপার হলো এর কোনো অ্যানুয়াল চার্জও নেই আর কার্ডটি নেওয়ার জন্য কোনো টাকাও দিতে হয় না। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন কীভাবে এই কার্ডটি অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে পিং করবেন, আমি আপনাদের প্রসেসটা বলে দেবো। আচ্ছা, এবার আসি সিম কার্ডের ব্যাপারে। সিমের জন্য সবথেকে সস্তা অপশান হচ্ছে হটলিঙ্কের সিম নেওয়া। মাত্র 15 রিঙ্গিট মানে 300 টাকায় আপনি 7 দিনের জন্য আনলিমিটেড নেট পাবেন, তার সাথে লোকাল কলও আনলিমিটেড করতে পারবেন। আর ইন্ডিয়াতে কল করার জন্য হোয়াটসঅ্যাপ কল তো আছেই। আমি কুয়ালালামপুর আর লঙ্কাউই ঘুরেছি। লঙ্কাউইয়ে মাঝ সমুদ্রেও আমি নেটওয়ার্ক পেয়েছি। আর এই সিমটা আপনি কুয়ালালামপুরেও পাবেন, লঙ্কাউইতেও পাবেন। সিম লাগানোর 5 মিনিটের মধ্যেই এটা চালু হয়ে যাবে। তখন আপনারা প্লে স্টোর থেকে গ্র্যাব অ্যাপ ডাউনলোড করবেন। এই গ্র্যাব অ্যাপের থ্রুতেই আপনারা ক্যাব, বাইক সব কিছু পেয়ে যাবেন। ইভেন ফুড ডেলিভারিও এই অ্যাপের মাধ্যমেই হয়। আর আপনারা আপনাদের যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এই অ্যাপেই অ্যাড করে নিতে পারেন, তাহলে কার্ড থেকেই অটোমেটিক্যালি আপনার ক্যাবের ভাড়া ডিডাক্ট করে নেবে, আপনাকে আর আলাদা করে ক্যাশ দিতে হবে না। এই একটা অ্যাপ যদি আপনাদের থাকে তাহলে অন্য কোনো কিছু আপনাদের লাগবে না।
আর গুগল ম্যাপ ওখানে খুব ভালো মতো কাজ করে, তাই নেভিগেশনের ক্ষেত্রেও কোনো প্রবলেম আপনাদের হবে না। আমরা গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করে নিয়েছি। লাগেজ গাড়িতে তুলে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। লঙ্কাউইতে কিন্তু এয়ারপোর্ট থেকে মেইন সিটিতে যাওয়ার জন্য ক্যাব ছাড়া অন্য কোনো অপশান নেই, কারণ বাস ট্রেন ওখানে চলে না। আরেকটা কথা বলে দিই, এয়ারপোর্ট থেকে কিন্তু ভুলেও কোনো গাড়ি বুক করবেন না। ওখানে অনেক লোকজন আপনাকে এসে বলবে কোথায় যাবেন, চলুন ট্যাক্সি করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। আপনি হাসি মুখে ওদের অ্যাভয়েড করে গ্র্যাব থেকেই ক্যাব বুক করবেন, এটাই সেফেস্ট এবং চিপেস্ট ওয়ে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল ছিল 8 কিলোমিটার মতো, ভাড়া লেগেছিল 11 রিঙ্গিট, মানে মোটামুটি 220 টাকা মতো, যেটা যথেষ্ট রিজনেবল বলেই আমার মনে হয়েছে। আচ্ছা, এবার ট্র্যাভেল ইন্স্যুরেন্সের ব্যাপারটা আপনাদের বলে দিই। মালয়েশিয়াতে আসতে গেলে ট্র্যাভেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি নয়, তবে আপনার ইচ্ছে হলে আপনি করে আসতেই পারেন। 30-32 বছরের লোকজনের পার পারসন 500 টাকা মতো লাগবে। টাটা এআইজি, বাজাজ অ্যালায়েন্স, আইসিআইসিআই লম্বার্ড, এইচডিএফসি আর্গো, আরও বিভিন্ন কোম্পানি আছে। এসব যে কোনো কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে আপনারা খুব সহজেই এই ট্র্যাভেল ইন্স্যুরেন্স নিতে পারবেন। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে নেবেন। আর যদি আমি কোনো ইনফরমেশন মিস করে গিয়ে থাকি দেন ফিল ফ্রি টু কমেন্ট, চেষ্টা করব আপনাদের হেল্প করে দেওয়ার। দেখা হচ্ছে পরের পর্বে লঙ্কাউই ট্রাভেল গাইড নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।